নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সারের দামে নাভিশ্বাস কৃষক থেকে। আম আদমির ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে পথে কৃষকরা। দেশের জ্বলন্ত সমস্যা সমাধানে কোনো উদ্যোগই নেই কেন্দ্রের। উল্টে মোদী সরকার মেতে এক দেশ এক ভোটে। দেশের হিতে নাকি বাস্তব পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতেই এক দেশ এক ভোটে জিগির, এই প্রশ্নেই তঙ্গে উঠেছে দরজার। এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রেয়াশিস চক্রবর্তী, রয়েছেন কংগ্রেসের তরফ থেকে পার্থ মুখোপাধ্যায়, সিপিআই এর তরফ থেকে রয়েছেন সৈকত গিরি এবং বিজেপির তরফ থেকে রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে। আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই দেখে নেব কেন ওয়ান ভোট ওয়ান নেশনের কথা বারবার করে বলা হচ্ছে। एसेंशियल कमोडिटीज जो है, इन्फ्लेशन 10% हर साल बढ़ रहा है। वो 5 साल में अगर स्काई रॉकेटिंग प्राइसेस के हिसाब से बढ़ने लग गए तो आपको 5 साल इंतजार करना पड़ेगा सबक सिखाने के लिए। तो देश की जनता को ये समझना है ওয়ান নেশন ওয়ান ভোট এর মধ্যে দেশের অর্থনীতির বিষয়ই টিকে আছে। আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয়, কত দিন ধরে স্কুল বন্ধ থাকে। চুলোর দুয়ারে জ্বলন্ত সমস্যা, ভোট বড় বালাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মসংস্থানের করুণ দশায় নাভিশ্বাস উঠেছে আম আদমির। মূল্যবৃদ্ধি এই কারণেই হচ্ছে, সারের দাম তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে, আমাদের রাজ্য সরকারের আন্ডারে নয়, আপনারা সকলেই জানেন। হ্যাঁ, হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, নষ্ট হলে এইসব ব্যাপারগুলো আছেই। কেন্দ্রের তথ্য বলছে পাইকারি মূল্যসূচক কিছুটা মাথা নামালেও ঊর্ধ্বমুখী জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতির হার অক্টোবরে 5.79% তুলনায় নভেম্বরে সূচক পৌঁছেছে 5.83%। আম আদমির মতো পরিস্থিতি দেশের কৃষকদেরও। সারের অতিরিক্ত দাম কমানো, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে পথে নেমেছেন দেশের কৃষকরা। কিন্তু এসব নিয়ে কোনো হেলদোলি নেই কেন্দ্রের। উল্টে মোদী সরকার মেতে এক দেশ এক ভোটে। গত বছরের সেপ্টেম্বরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ স্তরের কমিটি সুপারিশ মেনে এক দেশ এক ভোটে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদে এ নিয়ে দুটি বিল পেশ করতে চলেছে মোদী সরকার। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। আমাদের বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ডিএ দিতে পারছেন না, তিনি ছুটি দিতে ব্যস্ত। ছুটি দাও এবং সরকারে থাকো, এই পলিসি নিয়ে তারা চলছে, সেই জন্য তারা এরকম করছে। খরচ কমবে, লোকে বেশি ভোট দেবে, ইত্যাদি, সময় বাঁচবে ইত্যাদি। এই তিনটেই মেন যুক্তি। অপোজিশনরা যেটা ভয় পাচ্ছে সেটা হচ্ছে, কোনো মিনিস্ট্রি যদি মাঝপথে ফল করে, তাহলে বাকি সময়টা সেই রাজ্যটা পুরোপুরি সেন্টারের কন্ট্রোলে চলে যাবে। সব মিলিয়ে 2024-এর শেষ লগ্ন ও 2025 শুরুর আগে দাঁড়িয়ে আম আদমির সমস্যা বনাম নির্বাচনের বিপুল খরচে রাশ টানতে এক দেশ এক ভোটের উদ্যোগ নিয়ে তুঙ্গে দরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই যখন আলোচনা আমরা শুরু করতে চলেছি, তারই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি আপডেট পাচ্ছি। প্রথম আপডেট হচ্ছে, আগামীকাল বিজেপি সংসদে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই হুইপ জারি করা হয়েছে এক। এবং দ্বিতীয় আমরা যেটা জানতে পাচ্ছি, ওয়ান ভোট ওয়ান নেশন, আগামীকাল এই বিল পেশ হতে পারে লোকসভায়। আরও বিস্তারিতভাবে আপডেট জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ফোনে। রাজীব, কি আপডেট সংক্ষেপে জানতে চাইবো? শিলাদিত্য, দেখো, এক দেশ এক নির্বাচন, এই যে প্রস্তাব, এই যে বিল, সেই বিল নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। এখন সেই বিলটি আগামীকাল সংসদে পেশ হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার ভীষণভাবেই চেষ্টা করছে আগামীকাল বিলটি পেশ করার। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড় দিয়েছে, তার আগে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাব, সেই প্রস্তাবে ছাড় দেওয়া হয়েছিল এবং বিল আকারে সেটি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা মঞ্জুর করে দিয়েছে। এখন বিজেপি তাদের দলীয় সাংসদদের আগামীকাল সংসদে অর্থাৎ লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে এবং 3 লাইনের হুইপ জারি করা হয়েছে। সেক্ষেত্রে হুইপ কেন জারি করা হয়েছে তা নিয়ে একটা যেমন প্রশ্ন উঠছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার চাইছে আগামীকাল বিলটি পেশ করতে এবং বিলটি পেশ করার সঙ্গে সঙ্গে বিলটি যাবে সংসদীয় যৌথ কমিটিতে চলে যাবে। অর্থাৎ এই বিল নিয়ে কিন্তু কোনো আলোচনা বা বিলটি পাশ করার জায়গায় থাকবে না, কিন্তু প্রাথমিক ধাপ একটু একটু করে ধাপ সরকার এগোতে চাইছে এবং প্রথম ধাপ সংসদে বিলটি পেশ করা, সেই ধাপ কালকেই সম্ভাবনা রয়েছে সরকার সেই ধাপে রেখে দেবে। ধন্যবাদ এবং ধন্যবাদ বিলটি রাজীব, একেবারে সমস্ত আপডেটের জন্য তোমাকে ধন্যবাদ। আরো আপডেটের দিকে নজর রাখো স্নেহাশিস দা, আগামীকালই তো পেশ হতে পারে, এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। বিরোধীরা কি চিন্তায়? তৃণমূল কংগ্রেস কি বলছে? না, কেন্দ্রীয় সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার রয়েছে তাদের তো আমরা আগেও দেখেছি যে পার্লামেন্টে 147 জন বিরোধী এমপিকে সাসপেন্ড করেও বিল পাশ করেছে এবং রাতের অন্ধকারে বিল পাশ করেছে, কারণ এরা জনগণের উপর, সাধারণ মানুষের উপর ভরসা করে না। কারণ যে ধরনের আইন কানুন তারা আনতে চাইছে সেগুলো জনগণ বিরোধী এবং ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং এক দেশ এক ভোট, এটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং এটা অবাস্তব। তাই তারা আগামীকাল বিলটা পেশ করতেও পারে, কারণ নিয়মনীতি তো মানছে কোথায়। এরা চায় যে ভারতবর্ষের সংবিধানসম্মত যে অধিকারগুলো আছে মানুষের, সেগুলো কেড়ে নিতে। আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, যুক্তরাষ্ট্র কাঠামো কেন তৈরি করা হলো? কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জাতি উপজাতি, তাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ভাষা, হরফ, লিপি, পছন্দ, রুচি, নানা পার্থক্য রয়েছে ভারতবর্ষে এবং সেইগুলোকে মাথায় রেখেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলো একটা সেপারেট নির্বাচনের মাধ্যমে রাজ্য সরকার তৈরি করা। এখন এক দেশ এক ভোট যদি হয় তাহলে মানুষের জায়গা অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী যে ইস্যুগুলোর পার্থক্য ঘটে, সেই ইস্যু অনুযায়ী মানুষের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে না। আমরা তো এর বিরোধী, সম্পূর্ণ বিরোধী, এবং আমরা এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছি এবং এই এক দেশ এক ভোট যে কমিটি, তার সচিবকে 11ই জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখে জানিয়েছেন এটা সংবিধান বিরোধী এবং এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। তরুণজ্যোতি, সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, রাতের অন্ধকারে অধিকাংশ বিল পেশ করার চেষ্টা করা হচ্ছে, আগে থাকতে নোটিশ দেওয়া হচ্ছে না, পর অভিযোগ, কেনই বা এত তাগাদা? না স্নেহাশিস দা এতগুলো কথা বললেন, দেখো রাতের অন্ধকারে যদি কোনো বিল পাস করা হয়, সেটাকে রাতের অন্ধকারটাকে অন্ধকার দূর করার জন্য টর্চ লাইট তো আছে। টর্চ লাইট মানে কোর্টের কথা বলছি, আগামীকালের জন্য তো হুইপ জারি করা হয়েছে, বিজেপি সাংসদরা যাতে উপস্থিত থাকেন সংসদে। কোর্টে আর রাস্তা আছে, কোর্টে যেতে পারে, যেগুলো গেছিল তারপর কি হলো জানতে চাই। সেকেন্ড দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ দ্য নিউ থিং, এটা এলিয়েন কনসেপ্টও নয়। 170th রিপোর্ট অফ দ্য ল কমিশন 1999-এ যেটা এসলো, তারা সেটাকে প্রথম প্রস্তাব করেছিল। 2018 সালে 21st জয়েন্ট ল কমিশন রিপোর্ট এটাকে প্রেসক্রাইব করেছিল। রামনাথ কোবিন্দজির যে কমিটি ছিল, সেই কমিটিটা প্রেসক্রাইব করে। আমি একটু ইতিহাস থেকে আজকে আলোচনা না করলে ভুল হবে। দেখো 1951, 52 এবং 52 থেকে 67, এই প্রায় 2 দশক ধরে পুরো ভারতবর্ষে নির্বাচন কিন্তু একসাথেই হতো। পরবর্তীকালে এটা ডিফারেন্ট হয়, তখন তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনিও একটা কথা বলেছেন, দিস ইজ কজিং ফিনান্সিয়াল ইমপ্লিকেশন অন দ্য নেশন। মানে কীরকম, 2019-এর কথা যদি আমি বলি, 2019-এ শুধুমাত্র নির্বাচন করাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার খরচা হলো প্রায় 60,000 কোটি, দ্যাট ইজ ডাইরেক্ট কস্ট। এবার ইনডাইরেক্ট কস্ট কী আছে? ট্রেনিং থেকে আরম্ভ করে, মানে মুভমেন্ট থেকে আরম্ভ করে ফোর্স ডিপ্লয়মেন্ট। আমরা দেখি কেন্দ্রীয় বাহিনী থাকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো ফ্রিতে থাকে না, তার জন্য টাকা দিতে হয়। টাকাটা কে দেয়? তোমরা দেখে মনে হয় সরকার দেয়, টাকাটা যায় তোমার আমার সাধারণ মানুষের পকেট। এক্স্যাক্টলি ট্যাক্সের টাকা। আমি একটু ইতিহাসের কথা এটা বলতে দেবো তরুণ, যদি অবশ্যই বলতে দেবো। আরো তো ইস্যু রয়েছে, জ্বলন্ত ইস্যু, সেগুলো বাদ দিয়ে রুটি কাপড় মাকান ভারতবর্ষের সারা জীবনে জ্বলন্ত ইস্যু, সেগুলো ছেড়ে দিয়ে এই ওয়ান ভোট ওয়ান নেশন সবথেকে গুরুত্বপূর্ণ। শুনতে হবে তো, জ্বলন্ত ইস্যু যখন জ্বলন্ত বলছো, জ্বলন্ত ভাবে শোনো, মন খোলা রেখে শোনো একদম প্লিজ। ফার্স্ট হচ্ছে হোয়াট দ্য গভর্নমেন্ট মানে কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, রাইট?
সরকার কাজ করবে কি মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের হয়ে। সেখানে প্রতি বছর ধরো আমাদের দেশে সারা বছর ইলেকশন লেগে থাকে। কীরকম লোকসভা, বিধানসভা, পুরো দেশ হিসাব করে সারা বছর ইলেকশন লেগে থাকে। খরচাগুলো কার হয়? আমার তোমার পকেট থেকে হয়। সেই খরচা যদি ওখানে না হয়, সেই খরচা অন্যান্য কাজে ব্যবহার হতে পারে, দেশে ইনফ্রাস্ট্রাকচার করার কাজে ব্যবহার হতে পারে, সেটা কাজে লাগবে। দেখো খুব সিম্পল, এখনই আমি শুনছিলাম ফেডারেল স্ট্রাকচারের অনেক বড় গল্প। এই ফেডারেল স্ট্রাকচারটা অদ্ভুত এক বলি, জানো তো। ফার্স্ট থিং উই মাস্ট গেট ইট ক্লিয়ার যে আমাদের সংবিধান অ্যাবসলিউট ফেডারেল সংবিধান নয়, ইটস কোয়াসি ফেডারেল সংবিধান। সেন্ট্রিক ফেডারেল স্ট্রাকচার ফলো করা হয় এখানে, এবং প্রতি বছর যে টাকাগুলো খরচ হয় সেই টাকাগুলো দিয়ে তো মানুষের গায়ে লাগবে। আজকে স্নেহাশিস দা বলছে গণতন্ত্রের ওপর আঘাত। কারা বলছে গণতন্ত্রের ওপর আঘাত? যারা গণতন্ত্রকে মানে না তারা বলছে গণতন্ত্রের ওপর আঘাত। আমি সেলসিক্সে আছি, ইকোনমি নিয়ে কথা বলছো, রুটি কাপড়া মাখানের কথা বলছো, আমি বলি রুটি কাপড়া মাখানের কথা। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির সংখ্যা কি? পশ্চিমবঙ্গে এফডিআই কি আছে? এগ্রিকালচারের উন্নতি কি হচ্ছে? আসি বিজিবিএস শুধুমাত্র 2023-এ 3.76 লাখ করোড়ের নাকি ইনভেস্টমেন্টে মৌ স্বাক্ষরিত হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রকের দেওয়া, অর্থ ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী যা এখনো পর্যন্ত প্রমিস করা হয়েছে তার অনলি 2.7% ইমপ্লিমেন্টেশন স্টেজে গেছে, ইমপ্লিমেন্টেড হয়নি। রুটি কাপড়া মাখানের কথা বলছো, রুটি কাপড়া মাখানের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আসে না, সরকার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। রুটি কাপড়া মাখানের মধ্যে ডিএ আসে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশন। এই প্রশ্নগুলো তরুণ জ্যোতি তোমার কাছে কিন্তু বাউন্স ব্যাক করছে, অর্থাৎ কেন্দ্র কি করছে, তারা কোন কোন দিকে নজর দিচ্ছে। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে তরুণ জ্যোতির কথা ধরেই এক তো সংবিধানের কথা বলছে এবং তার পাশাপাশি অর্থনীতির নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে সে কথা বলছে। আমরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরবো। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়, তিনি সংবিধানের প্রসঙ্গ কেন বারবার করে চলে আসছে, তরুণ জ্যোতি যে কথা বলছে তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। এক দেশ এক ভোট, এই যে একটা শব্দবন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মানে সমস্ত ভোট একসময় করানোর চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের জাতির বৈশিষ্ট্য নয়। সুতরাং এর সঙ্গে জাতিবাদটাকে জুড়ে দিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের প্রচেষ্টা আমি ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী হবে কি জানি না, কিন্তু গণতন্ত্রের পরিপন্থী। অশোকবাবু বলছেন গণতন্ত্রের পরিপন্থী। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের সংবিধানের মূল 3টে ধারা। এক হচ্ছে বহুত্ববাদ, বৈচিত্র্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রীয়। নামে আসলে ওয়ান নেশন ওয়ান ভোটের স্লোগান, অর্থ বাঁচানোর স্লোগান, আসলে ক্ষমতার কেন্দ্রীভূত করবার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। সংঘ পরিবারের লোকেদের নিয়ে একটা কমিশন তৈরি করে দেওয়া এবং বারে বারে বিভিন্ন সংবিধানের মধ্যে ধারা উপধারা তাকে ভাঙবার চেষ্টা, তাকে লঘু করবার চেষ্টা, তাকে আঘাতপ্রাপ্ত করবার চেষ্টা। এক। দুই, দেখুন, যদি আমি ধরে নিই তর্কের ক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ভোট, বিজেপি এটা আলবাত জানে যে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস করানোর মতন সংখ্যা তাদের কাছে নেই। লোকসভায় এই মুহূর্তে 72টা কম, রাজ্যসভায় 52টা কম। 2/3 মেজরিটি দরকার এই বিলটা পাস করাতে গেলে। 18টা সংশোধনী, তার মধ্যে 6টা সংশোধনী দুটো হাউসেই পাস করাতে হবে 2/3 মেজরিটি নিয়ে। তার বাইরেও গুরুত্বপূর্ণ 3টে সংশোধনী করতে হবে রাজ্যগুলোর মতামত নিয়ে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলো যেখানে ক্ষমতায় রয়েছে তারা নিশ্চিতভাবে এর সঙ্গে সহমত পোষণ করবে না। তাহলে কেন এই বিল নিয়ে আসতে পারে আগামীকাল? দ্বিতীয়ত হচ্ছে এই যে বারবার বলছে টাকা বাঁচানোর চেষ্টা। 14 সালে মোদি আসার পর 2009-এর লোকসভায় গোটা ভারতবর্ষ জুড়ে একজন লোকসভার প্রার্থী যতটা হায়ার লিমিটে খরচ করতে পারত, 14 সালে মোদি ক্ষমতায় আসার পর ইলেকশনে খরচ বাড়ানো হয়েছে, দলগুলোর খরচ বাড়ানো হয়েছে, নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একজন ক্যান্ডিডেটের যে খরচের পরিমাণ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তখন বামপন্থীরা, কমিউনিস্ট পার্টিরা আমরা ইলেকশন কমিশনের কাছে বলেছিলাম যে এটা ভয়ঙ্কর বিপদ হবে, যাতে একজন প্রার্থীর যদি খরচ করার বহর বাড়তে থাকে তাহলে অর্থের পরিমাণ খরচ বাড়বে। আসলে টাকা বাঁচানোটা উদ্দেশ্য নয়, আসলে গোটা দেশের কাছে একের পর এক ইস্যু, ওয়ারসিপ অ্যাক্ট হতে পারে, ওয়াকফ বিল হতে পারে, ওয়ান নেশন ওয়ান ভোট হতে পারে, কাশ্মীর ইস্যু হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে, মন্দির মসজিদ হতে পারে, এগুলোকে সামনে এনে দিয়ে আসলে এই মুহূর্তে কলকাতায় আজকের দিনে রান্নার গ্যাসের দাম 829 টাকা, এই মুহূর্তে আলু পেঁয়াজের দাম বাজারে ঊর্ধ্বমুখী, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সাধারণ মানুষের যেটা জ্বলন্ত সমস্যা সেটা কেন ধরা হচ্ছে না? প্লিজ, খুব সাধারণ কথা বলছি, এটা তোমার এক্সাম্পল দিয়ে বোঝাই। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের সম্পর্কে তুমি না জানো, তুমি নিশ্চয়ই জানবে, তোমার দর্শকরাও নিশ্চয়ই ভালোভাবে জানে, যারা গ্রামের দিকে থাকে, বিশেষ করে যারা পঞ্চায়েতে ভোটটা দেয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন একসাথে হয়। কেন হয়? যদি আলাদা আলাদা হতো কি হতো? আলাদা আলাদা হতো, খরচাটা বাড়তো।
ত্রিস্তরীয় ইলেকশন যদি একসাথে আমি সম্ভব হয়, সৈকতের এটাও এই সম্ভব। প্রশ্নটাই আমি আসছি আসছি যে আর মানুষের issue ছিল না, issue এই আছে। ইস্যুটাই তুলে ধরতে হবে, বছরে সৈকত। 1 লক্ষ এই কোটি ইস্যুটাই টাকা তুলে যদি ধরতে হবে, save এটাই হয়, বিল হিসেবে সেটা পেশ করতে কার? হবে, সৈকত। টাকাটা save হলে কার টাকা save হবে? আমি বলি বিজেপি এখন ওয়ান নেশন ওয়ান ভোটের কথা কার বলে, টাকা save হবে, সৈকত দা? সিস্টেমের কথা বলে না, না, টাকাটা কার save হবে? সিস্টেমের কথা বলে না, কৃষকরা দিল্লির টাকাটা সম্মুখে কার যে save কথা হবে? দিয়েছিল কথা রাখতে পারেনি। পরের টাকা কার save হবে? সোজা প্রশ্ন, পরের টাকা কার save হবে? তরুণ জ্যোতির বক্তব্য পরের টাকা সেভ হবে। তরুণ জ্যোতির বক্তব্যে কিন্তু বারবার সাধারণ মানুষের টাকা সেভ হবে এই কথাই বলছেন। পার্থদা, আপনার কাছে আসবো। দীর্ঘদিন যারা কেন্দ্রের সরকারের দায়িত্বে ছিলেন সেই জায়গা দাঁড়িয়ে 51-52 কথা, ইন্দিরা গান্ধীর কথা তরুণ জ্যোতির মুখে বারবার করে উঠে আসছে, পুরনো প্রসঙ্গ নিয়ে আসছে। 2024-এ দাঁড়িয়ে বহুদলীয় রাজনীতি, গণতন্ত্র, সেই জায়গায় দাঁড়িয়ে কেন 51-52 কথা উঠে নিয়ে আসছে তাহলে? না, যেটা মানে চিন্তা সেটা হচ্ছে যে কোনো একদিন হয়তো শুনবা নির্বাচন করার কি দরকার, পুরো খরচাটাই তো বেঁচে যাবে, তো একটা পয়সাও খরচা হবে না। হ্যাঁ, ঘটনা তো তাই যে 1967 অবধি কিন্তু একসঙ্গে নির্বাচন হতো, কিন্তু তারপর থেকে একসঙ্গে নির্বাচন করা যাচ্ছে না বিভিন্ন কারণে। আমি রাজনৈতিক কারণ ছেড়ে দিচ্ছি, আমি দুখানা স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। যেমন 1991 সালে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য রিজাইন করলেন, 4 বছরের মাথায় 5 বছরের জায়গায় নির্বাচন করতে হলো। আরও আমি উদাহরণ দিচ্ছি, গুজরাটে 2002 সালে দাঙ্গা। আমরা জানি যে দুখানা বিধানসভার মধ্যে 6 মাসের বেশি গ্যাপ থাকা যাবে না। একমাত্র নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে কনস্টিটিউশনের সেই পাওয়ারটাকে অতিক্রম করার। গুজরাটের দাঙ্গায় নির্বাচন করা যাবে না, ফর দি সেক অফ ইন্টারেস্ট অফ ডেমোক্রেসি 6 মাসের বেশি পরে নির্বাচন করেছিল। এই ঘটনাগুলো ঘটতে পারে। পাঞ্জাবের যখন শান্তি চুক্তি হলো, আমাদের দরবারা সিং পদত্যাগ করলেন। মিজোরামে শান্তি চুক্তি হলো, লালথান হাওড়া পদত্যাগ করলেন। আসামে শান্তি চুক্তি হলো, হিতেশ্বর সাইকে পদত্যাগ করলেন। সেই জায়গাগুলো এবার কি হবে? তখন নরেন্দ্র মোদী সেখানে সরকার বসে যাবে। কিন্তু দেশের মানে সংহতি রক্ষার জন্য এই আশঙ্কা, এই চিন্তার মধ্যে রয়েছেন কেন? গণতান্ত্রিক দেশে এই চিন্তা, এই আশঙ্কা থাকবে কেন পার্থদা সেখানে নরেন্দ্র মোদীর সরকার বসে যাবে? তাহলে কি হবেটা কি? আজকে যদি একটা সরকার পড়ে যায় তার বদলে ব্যবস্থাটা কি? আশা করছি উত্তর আমি শ্রেয়াশিসদা হয়ে আসবো প্লিজ। বিষয়টা হচ্ছে যে এখন বেকারত্ব এই কেন্দ্রীয় সরকারের আমলে, বিজেপির আমলে 45 বছরের মধ্যে সর্বোচ্চ। জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক, সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, জ্বলন্ত সব ইস্যু রয়েছে যেগুলো মানুষের প্রয়োজনে কাজ করা উচিত ছিল, সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এরা বিতর্ক চায়। এই বিতর্কের মধ্যে এটাও একটা বিতর্ক, কারণ এটা অবাস্তব, কারণ এটা মানুষের গণতন্ত্রকে হরণ করবে। 51-52 সাল থেকে যে নির্বাচন, এটা একসাথে ছিল, তারপর তো বিভিন্ন সময় সরকার ভেঙেছে বা ভোট হয়েছে নির্দিষ্ট মেয়াদে শেষে। তো এখন আবার একসাথে ভোট করা মানে, এবার আমি ধরে নিলাম যে একসাথে ভোট হলো, কিন্তু আবার 2-5 বছর পরে কিন্তু সেটা আর একসাথে থাকবে না। আর যদি আমরা সেটা একসাথে রাখতে চাই তাহলে সেটা গণতন্ত্র কেড়ে নেওয়ার শামিল হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানুষের যে অধিকার, অনেকবার ভোট হলে কি হয়, মানুষ গণতান্ত্রিক ভাবনা প্রয়োগ করার যে সুযোগ পায় সেটা গণতন্ত্রকে সমৃদ্ধ করে। ওরা সেটা কেড়ে নিতে চাইছে বলে এক ভোট এক দেশ এইসব বলছে। এসব বাস্তবে হবে না, কিন্তু মানুষের দৃষ্টিটাকে ওদের ঘুরিয়ে দিতে হবে। যারা একটা নির্বাচন পার্লামেন্টে ভোটাভুটি হলে তৃণমূল কি বিরুদ্ধে ভোট? না, আমার কাছে যারা একটা রাজ্যের নির্বাচন 8টা দফায় করে, একটা লোকসভা নির্বাচন ক্ষেত্রের নির্বাচনে 3টে দফায় ভোট করে, তারা এক দেশ এক ভোট করবে কি করে? 6টা প্রশ্ন তরুণ জ্যোতির জন্য জমে রয়েছে। আমি স্নেহাশিসদার একটা প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করছি। স্নেহাশিসদা বলছেন তো গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা পঙ্গু করে দেওয়ার অভিযোগ তুলছেন, এবং তারই সঙ্গে ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, মারাত্মক অভিযোগ। উত্তর দিচ্ছি আমি, সংগতির পরিপন্থী। পার্থদার উত্তর দিচ্ছি আগে। দেখো, তোমরা আর কত আছে দিন চাও? কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে, কোন কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে? যার ভোট অবৈধ, ইন্দিরা গান্ধীর ভোট এলাহাবাদ হাইকোর্ট অবৈধ ঘোষণা করলো, এমার্জেন্সি ইমপ্লিমেন্ট হলো, ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত কেড়ে নেওয়া হলো, প্রেসের সাদা প্রেস এখনো দেখা যায় ছবিগুলো আসলো। এবার সেগুলো করার পরে তারা আজকে বলছে যে সংবিধান বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার ওটাকে অ্যামেন্ড করা যায় কি যায় না, 6:7 বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড করে দেওয়া হলো। তারা সংবিধান দাদা দেখে নাও জাস্টিস কৃষ্ণা তোমার সম্পর্কে কি লিখেছিল? দ্য ব্ল্যাকেস্ট ডে অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি
জুডিশিয়ারি তোমাদের আমলে হয়েছিল, জুডিশিয়ারিকে কোলাপ করে দিতে তোমরা নিজেদের স্বার্থে করেছিলে তো, সব প্রশ্ন করেছিলে তো, করা যায় না, এক্স্যাক্টলি আমরা বলি করা যায় না, আমরা বলি করা যায় না, তোমরা করেছিলে, তোমরা করেছিলে 42nd অ্যামেন্ডমেন্টে তাই করেছিলে, তাই করেছিলে, সুপ্রিম কোর্ট তাই করেছিলে, দুটো শব্দ তাই করেছিলে, তোমরা চেঞ্জ করেছিলে, বেসিক স্ট্রাকচার ওয়াজ চেঞ্জ, জুডিশিয়ারিকে পকেটে মনে করেছিলে, আমি বলিনি, বলছে পার্থদা তরুণ একটুখানি আটকাচ্ছি, সৈকতের একটা কথা বলেই তোমার কাছে আসলো। শেষ করতে দাও। সেই দুটো শব্দকে বাদ দেয়নি। প্রশ্নগুলো আসলে এগুলো আমার কথা না, জাস্টিস হেগ মারা গেছে, তার আত্মজীবনী লিখে গেছে, ওই সময় কি হয়েছিল পড়ে নিও। জাস্টিস কৃষ্ণ আয়ার কমিউনিস্ট ছিলেন একজন, আমার অত্যন্ত শ্রদ্ধা একজন ব্যক্তি, তার বইটা একবার পড়ে নিও, তাহলে ওই সময় কি হলো জানতে পারবে। সেকেন্ড কথা, ফান্ডামেন্টালের মানে গণতান্ত্রিক অধিকারের কথা দাদারা বলছেন, খুব ভালো কথা। গণতান্ত্রিক অধিকার দাদা মনে থাকে না মানুষগুলো যখন ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার যখন মনে থাকে না একের পর এক যেখানে ভোটগুলো লুট হয়, গণতান্ত্রিক অধিকার মনে থাকে না মানুষের অধিকারের যখন রাস্তায় যারা চায় তাদেরকে আপনার পুলিশ পিটায়, মনে হয় তাদের চাকরিগুলো যখন বিক্রি করে দেয়, তখন মনে হয় না আজকে যখন যদি এক দেশ এক নির্বাচন হয় টাকাগুলো বাঁচবে, সেই টাকা তুমি যা যা অভিযোগ করলে তরুণ জ্যোতি, এই প্রথা, এই আইন যদি চালু হয়ে যায় তাহলে তাদের সমস্ত কিছু মিটে যাবে, টাকাটা বাঁচবে। তুমি লাঠি চার্জের কথা বললে, তুমি বললে ভোট দিতে পারছে না, তুমি পর পর অভিযোগ করলে দেহাশিস দা বা পার্থদা বা সৈকত যে গণতন্ত্রের কথা বললে, তুমি তার এই সমস্ত কিছু মিটে যাবে এই ভাষা রয়েছে। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে যে কোনো মনোপলি ব্যবস্থার বিরুদ্ধে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। এক কেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রীভূত করবার চেষ্টা, আপনি যদি বিজনেস সেক্টরে দেখেন আদানি আম্বানি হাতে কুক্ষিগত হচ্ছে, আপনি যদি দেখেন ক্ষমতার কেন্দ্রীভূত, তরুণ জ্যোতি কথাটাও তো গুরুত্বপূর্ণ, অর্থটা বাঁচাতে হবে, আমার তোমার ট্যাক্স। দেখুন, ট্যাক্সের হিসাব যদি হয়, আমি যে ট্যাক্সের যদি হিসাব হয়, এই মুহূর্তে 14 সালের পর সবচাইতে বেশি শিল্পপতি মোদি জমানায় আমার দেশের গরিব মানুষের টাকা মেরে বিদেশে চলে গেছে, সেই টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কোথায় গেছে? কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কোথায় গেল? ডিমনিটাইজেশনের পরবর্তীকালে এই যে কোর্টের কথা বারবার বলছে, জুডিশিয়ারিকে যদি ব্যবহার করা যায়, কেন্দ্রের সরকার যে জুডিশিয়ারিকে ব্যবস্থা করে আর্জি করে তৃণমূলকে বাঁচালো, এই যে একের পর এক সুপ্রিম কোর্টের বিচারপতি বিজেপি সরকারকে, মোদী সরকারকে স্বস্তি দিচ্ছে, তারপর তারা রাজ্যসভা এমপি হচ্ছে কি করে, তারপর তারা রাজ্যপাল হচ্ছে কি করে, তাই বিজয়নকেও কি বাঁচিয়েছ নাকি? না না, তার ফলে ইডিসিবি একটা দিয়ে কেরালা সুপ্রিম কোর্টকে বাঁচিয়েছ নাকি? তার মানে গোটা দেশে তো তোমরা আরো বড় বিপজ্জনক। যদি কেরালায় সিপিএম অন্যায় করে, কেন ব্যবস্থা নিচ্ছ না? পার্থরা কথা বলে, সে আদানির কাছে রেবন্ত রেড্ডি প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না, উত্তর দাও। অর্থনীতিবিদদের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবো, রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো, এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো জনগণমনতে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। ওয়ান ভোট ওয়ান নেশন আগামীকাল লোকসভায় পেশ হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই বিল কিন্তু কেন এত তাড়াহুড়ো, এই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে সাধারণ মানুষ তারা কি বলছেন, যেখানে অনেক ইস্যু রয়েছে, অনেক বিষয় রয়েছে, তার বাইরে কেন এই ইস্যুকে কেন্দ্র এতটা গুরুত্ব দিচ্ছে, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। অবশ্যই এটা তো দরকার, একটা রাজ্যে একটা ভোট হবে, কেন্দ্রে আবার ভোট হবে, প্রত্যেকটা জায়গায় সিআরপিএফকে নিয়ে আসতে হবে, তাদের খরচ, যে সমস্ত স্টাফেদেরকে নিয়োগ করা হবে তাদের খরচ, এটা যদি এক দেশ এক ভোট হয়, এর থেকে ভালো তো কিছু হয় না। এক্ষেত্রে সময়ের অপব্যয় কমবে, খরচের অপব্যয় কমবে, এবং মানুষ এই যে প্রভাবিত হয়, ধরুন একটা কোনো রাজ্যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এলো, অন্য রাজ্যে তার প্রভাবটা পড়ে, যদি এক ক্ষেত্রে হয় সেক্ষেত্রে মানুষের সর্বাঙ্গীন যে ভোট সেটাই হবে, এবং এটা একমুখী, ভোটের ফলটা একমুখী হবে। সাধারণ মানুষ হিসাবে তো অবশ্যই অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। কেন্দ্রীয় সরকার তো রাজ্য সরকারকে কোনো রকম, বিশেষ করে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন করার জন্য চিন্তা ভাবনা করেছিল, পারছে না, যত তত বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গকে হাতে পাতে মারছে, হাতে না মারতে পেরে।
সাধারণ মানুষের মিশ্র মত, বিভিন্ন মত উঠে আসছে। আমরা রাজনৈতিক বিশ্লেষক সম্বিতের কাছে আসবো। সম্বিত, এত তাড়াহুড়ো কেন এই বিল লোকসভায় পেশের জন্য? ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, বিজেপি ইতিমধ্যে হুইপ জারি করেছে, আগামীকাল বিজেপি সমস্ত সাংসদদের সংসদে উপস্থিত থাকতে হবে এবং আগামীকালই পেশ হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। কেন এত তাড়াহুড়ো? আর কি কোনো ইস্যু নেই? আর কি কোনো বিল নেই? বিজেপি এই ধরনের ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যেতে বেশি ভালোবাসে, সেখানে কারণ তারা কালচারাল ন্যাশনালিজমে বিশ্বাস করে, তো ফলে এইসব ইস্যুগুলো তাদের কাছে খুব প্রিয়। যার জন্য আপনি দেখবেন যে আর্জিকর ইস্যুতে বিজেপি এখানে বিশেষ কিছুই করে উঠতে পারলো না, কিন্তু সেটা যদি একটি সাম্প্রদায়িক ইস্যু হতো তাহলে বিজেপি অনেক বেশি ভালো স্কোর করতে পারতো। তো সেটা বিজেপির একটা স্ট্রাকচারাল ইস্যু, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে অবশ্যই এই অভিযোগ উঠছে যে অন্যান্য যেসব জ্বলন্ত ইস্যু রয়েছে, যা আনএমপ্লয়মেন্টের হার কিরকম, ইনফ্লেশন কিরকম রয়েছে, সাধারণ মানুষের সেই নিয়ে কি ক্ষোভ রয়েছে ইত্যাদি নিয়ে তারা বিশেষ আলোচনা চায় না। বা আদানি কেন সরকারি সাহায্য পাচ্ছে বলে যে অভিযোগ উঠছে সেই নিয়ে তারা আলোচনা চায় না, তারা পুরো ব্যাপারটাকে এইদিকে ঘুরিয়ে দিচ্ছে। এবার আমার কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন রয়েছে সেটা। তো এক নম্বর হচ্ছে যে এই যে খরচ কমার কথা বলা হচ্ছে, কেউ এখনো পর্যন্ত কিন্তু আপনাকে অ্যাবসলিউট টার্মে বলেনি যে ঠিক কতটা খরচ কম হবে একদম সংখ্যার হিসেবে। আপনি যদি শুধু ধরেন যে এই যে ইভিএম মেশিনগুলো আপনি যদি একসাথে নির্বাচন করাতে যান প্রত্যেকটা রাজ্যে, আপনাকে 3 গুণ বেশি ব্যবহার করতে হবে। এখন যদি 5 কোটির মতো ইভিএম ব্যবহার করা হয়ে থাকে, তার 3 গুণ ব্যবহার করতে হবে। আপনাকে যদি একদিনে নির্বাচন শেষ করতে হয়, আপনাকে বুথের সংখ্যা বাড়াতে হবে, সেখানে আপনাকে এক্সট্রা পোলিং পার্সোনাল আনতে হবে। আপনি যদি সিকিউরিটির কথা ভাবেন, সেখানে আপনার সিকিউরিটির যে বহরটা থাকে সেটাকে বাড়াতে হবে। কাজে অ্যাবসলিউট টার্মে আপনাকে কেউ কিন্তু কিছু বলবে না যে ঠিক কতটা খরচ কমছে এবং কতটা টাকা সেভ হচ্ছে। প্রথমত এটা। দ্বিতীয়ত যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার, আপনি প্রত্যেকটা নির্বাচনে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এটা দেখে যে একটা পলিটিক্যাল পার্টি কি ধরনের পারফর্ম করছে সেই অনুযায়ী তারা তাদের পরবর্তী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেন। সেইটা আপনি 5 বছরের জন্য একদম লক করে দিচ্ছেন। ফেডারেলিজমের কথা হচ্ছিল, তরুণজ্যোতি বলছিলেন যে কোয়াসি ফেডারেলিজম, হ্যাঁ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেক বেশি কোনো ক্ষেত্রে, কিন্তু তার মানে এই নয় যে ভারতের যে বিভিন্নতা রয়েছে, এবং শুধু আমরা যদি ইলেকশনের কথাই ভাবি তাহলে যে পলিটিক্যাল কালচারের যে ডিভিশন রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে, সেইটাকে আপনি অস্বীকার করছেন এইটা বলে যে 5 বছরে আপনি একবারই ভোট দেবেন। আচ্ছা, এরপরে যদি কেউ অনাস্থা প্রস্তাব আনতে চায় কোনো সরকারের বিরুদ্ধে, তখন কি হবে? তখন কি সেটা করা যাবে না? আচ্ছা, সেটা যদি করা যায় তাহলে মিড টার্ম ইলেকশন আপনাকে করতে হবে। মিড টার্ম ইলেকশন করে আমি বলবো যে 5 বছরের যে মেয়াদটা বেঁচে গেছে সেইটুকুনি আপনি করে দিন, সেইটুকুনি আপনি সরকার চালান। অথবা এই যে আমরা পুরসভাগুলোতে দেখছি যে একটা প্রশাসক বসানো হচ্ছে, সেরকম একটা কিছু ব্যবস্থা হবে। তো এই যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে কেউ হাইলাইট করছে না। খরচ বাঁচবে, ডেভেলপমেন্টের কাজ হবে, অ্যাবসলিউট টার্মে এই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতাগুলো সেইগুলো যে সীমাবদ্ধ হয়ে যাবে সেইটা নিয়ে আলোচনা বা সেইটাকে হাইলাইট করার কিন্তু চেষ্টা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতিমধ্যেই সম্বিত তুলে ধরেছে, অর্থাৎ মানুষের অধিকার সীমাবদ্ধ হয়ে যেতে পারে, বিশেষ করে ভোটাধিকার, যা আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার, তার নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আরো আলোচনা, আরো বিশ্লেষণের দরকার কোথায় কোথায় আমরা খুঁজবো। আমাদের সঙ্গে সিপিআই এর তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিরা রয়েছেন, যেমন বিজেপির তরফ থেকে রয়েছেন। আর বিজেপির দুই নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল, তারা কে কি বলছেন ওয়ান ভোট ওয়ান নেশন নিয়ে শোনাবো। আজকে একটা বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেখানে আমাদের মতো সাধারণ মানুষের টাকা বাঁচবে, আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে এক একটা ইলেকশন হচ্ছে। মোদিজি বলছেন না, সব একটাই ইলেকশন হবে। একটা শিবসেনা সেখানে আমাদের সাপোর্ট করছে, অন্যান্য বহু রাজ্য আমাদের বহু দল সাপোর্ট করছে, আপনি তাকে বিরোধিতা করছেন। আপনি দেশের কোনোদিন ভালোর কথা ভাবেন না, আপনি মোদির বিরোধিতা করতে করতে আপনি দেশের বিরোধিতা করেন। ওয়ান নেশন ওয়ান ভোট কখনো বিভেদ তৈরি করে না, সবাইকে এক করে। সেই জন্য ওয়ান নেশন ওয়ান ভোট বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষ, যদি আপনারা মতামত চান, প্রত্যেকটা মানুষ বলবে আমরা সারাক্ষণ, আমরা ভোটের সারা বছরই ভোট লেগে থাকে, 5 বছরে ভোট লেগে থাকে, কোথাও না কোথাও পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিধানসভা ভোট, নাহলে লোকসভা ভোট, সেখানে প্রচুর পয়সার অপচয় হয়। আজকে বিভিন্ন
বিভিন্নভাবে সরকারি কর্মচারীরা তাদের নিজেদের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজে লেগে থাকতে, ইলেকশনের কাজে লেগে থাকতে হয়। প্রচুর মানুষ তার মধ্যে ইনভলভ থাকে। শিক্ষার ক্ষেত্রে অনেক জায়গায় পরীক্ষা পিছিয়ে যায়, বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। সুতরাং এত কিছু থেকে বাঁচবার জন্য ওয়ান নেশন ওয়ান ভোট একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মনে করি। কারণ তৃণমূল সরকার বলছে তারা কখনোই চায় না যে সকল মানুষ এক হোক। প্রথম থেকেই বিভক্ত করে করে, বিভেদ করে করে তারা এইভাবে চালিয়েছে। যেন যেদিনকে ওয়ান নেশন ওয়ান ভোট বিল পাস হবে সেদিন বুঝে যাবে তৃণমূল সরকারটা, তৃণমূল দলটা আর থাকবে না। স্নেহাশিস দা, পরপর অভিযোগ, বিভেদের অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, শুধুমাত্র মোদির বিরোধিতা করার জন্য বিরোধিতা, যার ফলে কখন দেশের বিরোধিতা করে ফেলছেন বুঝতে পারছেন না। তরুণজ্যোতি বারবার করে বলছে যে অর্থনৈতিক দিক থেকে দেশকে আরো সুদৃঢ় করার জন্য, টাকা বাঁচানোর জন্য, ট্যাক্সের টাকা বাঁচানোর জন্য করা হচ্ছে। কেন শুধু বিরোধিতার কথা আসছে? যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয় তখন রাজ্য এবং কেন্দ্রের অধিকার, কর্তব্য, দায়িত্ব সম্পূর্ণভাবে সেপারেট সংবিধানে লিখিত আছে। ফলে সেদিক থেকে সেপারেট নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা রাজ্য সরকার তৈরি হয়। সেই সেপারেট নির্বাচনে যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো ধরেই সাধারণ মানুষ ভোট দেয়। সেখানে এক দেশ এবং এক নির্বাচন যখন হবে তখন কেন্দ্রের ভোট, রাজ্যের ভোট, কেন্দ্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, এই যে এতগুলো বিষয় মাথার মধ্যে রেখে ভোট দেওয়া, সেটা কিন্তু সঠিক গণতন্ত্রের প্রতিফলন হবে বলে মনে হয় না। এবং এরা এটা করে যেটা করতে চাইছে, বাংলার মানুষ তো রাজনৈতিক সচেতন, এটা শুধু বাংলা দিয়ে, বাংলার মানুষ তো অবশ্যই সচেতন বলেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী করছে, কারণ তারা জানে বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছেন। বিষয়টা হলো যে এই যে বেকারত্ব, বিপুল পরিমাণে বেকারত্ব রয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে এবং মানুষের সারের দাম বৃদ্ধি হচ্ছে, কৃষকরা আন্দোলন করছে, এইগুলো রুটি, কাপড়া, মাকান, এগুলো নিয়ে বিজেপি কেন্দ্রীয় সরকার চিন্তিত নয়। এবং তারা এগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই তারা অস্তিত্বের টান পড়ে এ ধরনের আইন কানুন আনতে চায়। কিন্তু বিজেপির বক্তব্য তো তুলে ধরলাম, তাদের বক্তব্য শুধুই আপনারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, শুধুই মোদি বিরোধিতা। না, কখনো মোদি তো সংবিধান বিরোধিতা করছে, এটা তো সবাই জানে। আমরা মোদির বিরোধিতা না, ভারতবর্ষে যে সংবিধানের যে অধিকারগুলো আছে, সেই ভারতবর্ষের স্বাধীনতার পর যারা কেন্দ্রীয় সরকারে এসেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও সংবিধানের মূল স্তম্ভগুলোকে কেউ ভাঙেনি। কিন্তু এই 14 সালের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু এগুলোকে ভাঙার পরিকল্পনা হচ্ছে এবং ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে এরা। ফলে মোদির বিরোধিতা না, এটা অস্তিত্বের সংকটের সামনে দাঁড় করিয়েছে। এবং বিজেপি চায়, কেন্দ্র চায় যাতে মানুষ আর দৈনন্দিন যে চাহিদাগুলো থাকে, প্রাথমিক প্রয়োজনীয়তা, এগুলো মানুষ ভুলে যায়, চিন্তা করার সুযোগ না পায়। পার্থদা, কেন বারবার এই বিরোধিতার কথা বলা হচ্ছে? শুধুই বিরোধিতা, তাই কি? দেখুন, আমাদের তো এখানেই বিরোধিতা, যে মোদি বিরোধিতা মানে দেশ বিরোধিতা। এটা একটা অদ্ভুত কি বলবো, একটা কথা আমরা ইদানিংকালে শুনতে পাই যে বিজেপির বিরুদ্ধে কথা বলা, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা মানে যেন দেশ বিরোধিতা। না, তা নয়। আমরা তো সুনির্দিষ্ট কারণ দিচ্ছি। আমি তো 5খানা সুনির্দিষ্ট কারণ দিলাম। স্লোগান ছিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হ্যাঁ, সে ঠিক আছে, স্লোগান তো মানুষের থাকবে, স্লোগান বিভিন্ন দলের বিভিন্ন রকম স্লোগান থাকবে। আমি তো 5খানা উদাহরণ দিলাম, পাঞ্জাব, আসাম, মিজোরাম, গুজরাট, বাংলা, এই সব ক্ষেত্রে তাহলে কি হবে? এই সব ক্ষেত্রে মানে গণতন্ত্রকে বাঁচানোর জন্যই ঘটনাগুলো ঘটেছিল। আর আমরা তো নির্বাচন মানে তো গণতন্ত্রের কথা বলছি। এখানে শুধুমাত্র অর্থনৈতিক হিসাবটা দেওয়া হচ্ছে, আর নির্বাচনের মাধ্যমে যে মানুষের যে গণতান্ত্রিক চেতনার যে বিকাশটা ঘটছে, তার যে প্রতিফলন, যে রেজাল্টটা, সেটার কিন্তু বারবার মানে আমরা কিন্তু ভুলে যাচ্ছি। শুধুমাত্র খরচা। আপনার কাছে আসবো, অর্থনীতির কথা বারবার আসছে তো। অর্থনীতিবিদ অভিরূপ সরকার, তিনি আমাদেরকে প্রতিক্রিয়ায় কি বলেছেন এই ওয়ান নেশন ওয়ান ভোট প্রসঙ্গে শোনাবো। আমরা অর্থনীতিবিদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু পার্থদাকে যেটা আটকেছিলাম বা যে প্রসঙ্গে আর কি, তরুণজ্যোতির কথা প্রসঙ্গেই এবং বিজেপির বক্তব্য যেটা তুলে ধরলাম আর কি, মূলত সেই জায়গায় দাঁড়িয়ে যে অর্থনীতির প্রসঙ্গে যদি আমরা আসি, এটাও তো খুব স্বাভাবিক বিষয় যে বারবার করে ট্যাক্সের টাকা খরচা করে এই নির্বাচনের বিষয় না করলে তো একদমই কোনো খরচা নেই। না, গণতান্ত্রিক ব্যবস্থা এটা তো খুব স্বাভাবিক। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের যে মত, সেটার প্রতিফলন কখন হবে? আমি একটা মানুষের মতটা স্বতঃস্ফূর্ত, কিন্তু তার যে মেকানিজমটা, সেটা আমি একটা নিয়মের নিগড়ে একদম বেঁধে দিচ্ছি যে 5 বছর এখানে যদি আগে পড়ে যায় আমার সেখানে সে কেন্দ্রে আমি 2050 অবধি থাকবো বলে মানে যদি সেখানে সরকার পড়ে যায় তাহলে কেন্দ্র বিজেপি ডুববে, এটা ভাবছেন? যেভাবে অপারেশন লোটাস আমরা দেখেছি, এই অপারেশন লোটাস তো আরো বাড়বে।
কেন তারপরেই তো কেন্দ্রের হাতে চলে যাবে। আমরা অপারেশন লোটাসটাকে বাড়তে দেখবো, কিন্তু কোথায় যাবে বেকারত্বের কথা? যে আজকে প্রায় 10% ছুটে চলেছে বেকারত্ব। আজকে খাবারের যে ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স, সেটা 11% পেরিয়ে গেছে। কেন্দ্রীয় এই নিয়ে আলোচনা সরকার, কোথায়? পার্লামেন্ট, রাজ্যসভা এবং লোকসভায় সেই সংখ্যাগরিষ্ঠতা নেই যাতে এটা পাস করতে পারে। আসলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার এটা একটা হচ্ছে প্ল্যান। আপনি এনআরসি থেকে শুরু করে সব জায়গাতেই দেখবেন ওরা এই ধরনের কর্মসূচি নিয়ে আসে, যেটা নিয়ে মানুষ বিতর্ক করবে আর মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনগুলো সেগুলো মানুষ ভুলে যাবে। এর জন্য এটা করছে। আজকে কি জানেন 2019 সাল 20 সাল থেকে আজ পর্যন্ত ব্যাংকের 5 লক্ষ কোটি টাকার উপরে যে এনপিএ, তার মধ্যে মানে ডিলিট করে দিতে হচ্ছে ব্যাংক সম্প্রতি। হ্যাঁ, না এই 5 বছর মধ্যে সেটা ওই সব ধরলে 15 লক্ষ কোটি, এদের আমলে 15 লক্ষ কোটি টাকা মানে ডিলিট করে দিতে হচ্ছে, যে সে টাকা তারা আর পাবে না। তো এই জায়গাগুলোতে এনে দাঁড় করিয়ে দিয়েছে ভারত। কেন্দ্রের হাতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে 10টা বিশ্ববিদ্যালয় আজকে কোনো উপাচার্য নেই, পছন্দের লোক পাওয়া যাচ্ছে না বলে। সেই প্রশ্নই তো আমি তরুণজ্যোতির কাছে করছি। সৈকত না প্লিজ আসবো। দৃষ্টি ঘোরানোর অভিযোগ ইতিমধ্যেই করেছেন, বেশ কয়েকবার এই অভিযোগ উঠেছে। সৈকত না, দেখো, প্রথমত বারবার যে পয়েন্টটা আমি বলছি, যে নির্বাচনে খরচ বাঁচানোটা যদি উদ্দেশ্য হয়, তাহলে গত লোকসভা 2024-এর লোকসভা, 2019-এর লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের সরকারের যে ফান্ড, আমার দেশের সরকারের ফান্ড, সেই টাকাতে কয়েকশো কোটি টাকা খরচ করে গোটা দেশ ঘুরেছেন, নির্বাচনী প্রচার সেরেছেন আমাদের ট্যাক্সের টাকায়। তারপর ভোট ঘোষণা হয়েছে। 2, আপনি যদি দেখেন 14 সালের পর নির্বাচন কমিশন খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়েছে এক একটা দলের, এক একটা ক্যান্ডিডেটের। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে 2014 সালের পর বিজেপি স্বাধীনতার পর সর্ববৃহৎ ধনী দল, সম্ভবত পৃথিবীতেও রেকর্ড করে বসে আছে। এত টাকা দিল কারা? কর্পোরেট হাউসগুলোকে এত কয়েক লক্ষ কোটি টাকার ঋণ ছাড়। সেই টাকাগুলো ঋণ ছাড় হওয়ার ফলে গরিব মানুষের লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। সারের দাম বাড়ছে, কৃষিজ পণ্যের দাম বাড়ছে, ফসল ফলানোর খরচ বাড়ছে, গরিব মানুষ কাজ পাচ্ছে না, বেকারদের কর্মসংস্থান নেই, নতুন কোনো শিল্প কলকারখানা নেই, পিএইচডি এমফিল খাতে ব্যয় বরাদ্দ কমছে। এই যে যুদ্ধ খেলার কোডাম করে যে বিতর্ক তৈরি করে রাখা, এর মধ্য দিয়ে কয়েকজন কর্পোরেট হাউস আর আরএসএস এর স্বার্থ সিদ্ধি হচ্ছে। পরপর অনেকগুলো অভিযোগ এবং প্রশ্ন আমরা শোনাবো, কিন্তু তার আগে অভিরূপ সরকার অর্থনীতিবিদ কি বলেছেন আমাদেরকে শোনাবো। কোনো মিনিস্ট্রি যদি মাঝপথে ফল করে, তাহলে বাকি সময়টা সেই রাজ্যটা পুরোপুরি সেন্টারের কন্ট্রোলে চলে যাবে। এবং এইটা কায়েম করার জন্যে যারা ক্ষমতায় রয়েছেন তারা চাইছেন ওয়ান নেশন ওয়ান ভোট, এবং যারা অপোজিশনে আছেন তারা চাইছেন না। এটাই আমার মনে হয় মূল জায়গাটা, এবং এটাই মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে আলগা করে দেওয়ার মানে সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দেওয়ার একটা চেষ্টা হতে পারে বলে বলা হচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। एक ही दिन करना है या 2 ही दिन करना है महीने में, तो अकाउंटेबिलिटी कहाँ रहेगा? उसका सारा महीने का जिम्मेदारी कैसे बरताएगा? वो जिम्मेदारी रहेगा ही नहीं। तो जब तक वो जिम्मेदारी नहीं रहेगा तब तक सरकार काम नहीं करेगी। मान लीजिए अगर 19 में चुनाव होता और 24 तक कोई चुनाव ही नहीं होते, तो क्या करता? कल यही सरकार पेट्रोल का दाम 300 रुपए कर देंगे तो आपको सबक सिखाने का मौका नहीं मिलेगा। कल यही सरकार एलपीजी गैस के दाम 500 रुपए बढ़ा देंगे रातों रात तो आपको सबक सिखाने का मौका नहीं मिलेगा। कल यही सरकार कुछ भी करके आपको देश से निकाल देंगे तो आपको सबक सिखाने का मौका नहीं मिलेगा। कल यही सरकार आपका खाने का पीने का जो सामान है, चावल से लेके दूध से लेके सब्जी से लेके आटा से लेके एसेंशियल कमोडिटीज जो है, इन्फ्लेशन 10% हर साल बढ़ रहा है। वो 5 साल में अगर स्काई रॉकेटिंग प्राइसेस के हिसाब से बढ़ने लग गए तो आपको 5 साल इंतजार करना पड़ेगा सबक सिखाने के लिए। तो देश की जनता को ये समझना है कि ये जो अधिकार है ये संविधान ने दिया, और उसी संविधान को बदल के ये बीजेपी की केंद्र की सरकार आपसे वो ताकत, आपसे वो अधिकार छीनना चाहती है। जब तक ऑपोजिशन है हम लोग इस बिल को पास नहीं होने देंगे।
অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন এবং তারই সঙ্গে বললেন বিরোধীরা যতদিন আছে তারা কখনোই করতে দেবেন না। এই নিয়েও আলোচনায় ফেরত আসবো জনগণমনতের সঙ্গে থাকুন। ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে আমরা আলোচনা করছি, আর এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রথমেই সম্বিতের কাছে আসবো। সম্বিত, স্নেহাশিসদা আমাদের মধ্যে আলোচনা যখন হচ্ছে তখনই স্নেহাশিসদা অভিযোগ করলেন যে নজর ঘোরানোর একটা চেষ্টা করা হচ্ছে, আরও বার্নিং ইস্যুস রয়েছে, সেই ইস্যুসগুলোকে সরিয়ে রেখে হঠাৎ এই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। কেন স্নেহাশিসদা এই অভিযোগ করছেন? না, এটা খুব স্বাভাবিক একটা অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে যে আরো অনেক ধরনের ইস্যু রয়েছে, যেটা এমপ্লয়মেন্টের, আনএমপ্লয়মেন্টের, বেকারত্বের কথা উঠলো, ইনফ্লেশনের কথা উঠলো, যে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং দেশের অন্যান্য যেসব উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে সেই সব নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু হঠাৎ করে এখন এক দেশ এক ভোট এই ইস্যুকে নিয়ে বাজার গরম করার এটার কারণ কি হতে পারে সেটা আমাদের কাছে খুব স্পষ্ট সত্যিই নয়। কারণ একমাত্র হচ্ছে যে এইটা আপনি এখন যদি পাস করার চেষ্টা করেন সেটা করা খুব কঠিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি পাস করেনও আপনি সেটাকে ইমপ্লিমেন্ট কবে থেকে করতে পারবেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অনেকে বলছেন সেটা 2034-এর আগে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। আপনি যদি বলছেন যে হ্যাঁ এটাই দেশের একদম জ্বলন্ত ইস্যু, তাহলে আপনাকে বলতে হবে ঠিক একদম অ্যাবসলিউট টার্মে যে আপনি কত টাকা বাঁচাচ্ছেন এবং এই এক দেশ এক ভোট করে, এবং সেইটা দিয়ে আপনি কি কাজ করতে চাইছেন, এই সবগুলোর প্রশ্নের আমরা কোনো উত্তর কিন্তু পাইনি। এবং সরকারের কাছে যে দাবিগুলো করা হয়েছে এই লোকসভার যে অধিবেশন চলছে সেইখানে, সেই সব দাবিগুলো ছেড়ে কিন্তু সরকার এই বিষয়ে বেশি ইন্টারেস্টেড। কারণ এইখানে এই যে একটা জিগির তোলা বা এই যে মানুষকে একটা দিকে, একটা হাওয়ার দিকে নিয়ে যাওয়া, যে হ্যাঁ এই যে অনেকেই আপনাদের অনুষ্ঠানে যেটা অনেকে বলছিলেন যে এক দেশ এক ভোট হলে সরকারের টাকা বাঁচবে, একসাথে ভোট হলে বারবার করে ভোট দিতে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এইসব যে কথাগুলো উঠছে সেইগুলোকে নিয়েই মানুষকে ব্যস্ত রাখা, এবং যে ইকোনমিক ইস্যুস গুলো রয়েছে, যে অর্থনৈতিক ইস্যুগুলো রয়েছে, যেটার সঙ্গে মানুষের সর্বক্ষণের বা প্রত্যেকটা দিনের জীবনযাত্রার সঙ্গে সেগুলো সম্পৃক্তভাবে রয়েছে, সেইগুলোকে বাদ দিয়ে আপনি হঠাৎ করে এই ইস্যুকে নিয়ে এত বাজার গরম করার কেন চেষ্টা হচ্ছে? সম্বিত একটুখানি আটকাচ্ছি প্লিজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে আগামীকাল সংসদে বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। এরপর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে, আগামীকাল তাদের সাংসদদের উপস্থিত থাকতে হবে লোকসভায়, সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে হবে লোকসভায়। সম্বিত কি বলবে, সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। হ্যাঁ, অবশ্যই বিরোধীদেরই এটাকে নিয়ে এগোতে হবে, কারণ তারাই মানুষের দ্বারা নির্বাচিত হয়ে গেছেন। তারা যদি সত্যি বিরোধিতা করেন তাদের মানুষের কাছে আবার ফিরে আসতে হবে যে কেন এটা তারা বলছেন যে এটা যথাযথ হবে না মানুষের জন্য। এই যদি এক দেশ এক ভোট হয় সেটা তাদের দায়িত্ব অনেক বেশি রাদার দ্যান বিজেপি। এক্স্যাক্টলি, সেই প্রশ্ন নিয়েই আমরা উত্তরের অপেক্ষা করব। সৈকতের প্রশ্ন ছিল, তুমি স্নেহাশিসদাকে প্রশ্ন করেছিলে, উত্তর কি কিছুটা পেলে যে সংসদে উপস্থিত থাকবেন কিনা, চলে যাবেন কিনা, তুমি প্রশ্ন করেছিলে, উত্তর পেলে? বিজেপি হুইপ জারি করেছে, তারপর তৃণমূল হুইপ জারি করেছে। তৃণমূল ওয়াকআউট করে বেরিয়ে গেলে কার সুবিধা হবে? আজ অব্দি আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, আপনি আমাকে 2014 পর আজ অব্দি একটাও বিজেপি যে বিল পাস করিয়েছে তৃণমূল বিরোধিতা করছে, তৃণমূল বিরোধিতা কংগ্রেস তো বিরোধিতা করছে, আপনার পাশে করে পার্লামেন্টের ভেতরে তৃণমূল বিজেপি বিরোধিতা আপনি বলুন না, আপনি বলুন তো, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, তৃণমূল বিজেপি বিরোধিতা। তুমি এই স্পেকুলেশনে গেলে কেন? তুমি প্রশ্ন করেছিলে স্নেহাশিসদাকে আপনারা উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। বিরুদ্ধে ভোট দেবেন, কথা টুইস্ট করলে আপনি, আমি বলেছি বিলের বিরুদ্ধে ভোট দেবেন। টুইস্ট করার কোনো প্রশ্ন আসে না, তোমার বক্তব্য তোমার বিরুদ্ধে ভোট দেওয়া এক জিনিস নয়। ভোট দিয়েছেন কি এনআরসি তে ভোট দিয়েছেন? ভোট দেওয়ার প্রসঙ্গই ওঠেনি, উপস্থিত থাকা পার্থরা তরুণজ্যোতি প্লিজ আসো। তৃণমূল বিজেপি সুবিধা করছে, এখানে নকল বিরোধিতা পার্লামেন্টের ভেতরে ওয়াকআউট করে বিজেপিকে বিল পাস করে দেওয়ার সুবিধা করে দেয়। নকল বিরোধিতা আমরা জমি বিলের ক্ষেত্রেও দেখেছি, আমরা কৃষি বিলের ক্ষেত্রেও দেখেছি, এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন বিলে দেখেছি ঠিক সময় মতো দরকার মতো একটা বড় সংখ্যক তৃণমূলের সদস্যরা
কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে যান, এবং এর ফলে সংখ্যাগত সুবিধে যেটা বিজেপির আছে তার উপরে সেই সংখ্যাগত সুবিধাটা আরো বেড়ে যাবে। ঘটনাটা তাই। না, এতক্ষণ ধরে অনেকগুলো কথা হলো, তোমার প্রথম দৃষ্টি ঘোরানোর অভিযোগ নিয়ে আসিস। তোমাদের প্রথম থেকে এসলো এত তাড়াতাড়ি কেন? সত্যি তো 1999 থেকে 2024 25 বছর খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হচ্ছে। এটা প্রচণ্ড তাড়াতাড়ি যে 25 বছর অপেক্ষা করতে হচ্ছে একটা কিছুর জন্য ল কমিশনের রেকমেন্ডেশনের পর। তোমাদের আমি ভুলে গেলাম বিশেষজ্ঞ দাও না যে সম্বিত বাবু কি বলতো, বড় বড় কথার মধ্যে না রোমান্টিসিজম আছে, এটা বেশ একটা ভারী ভারকাম ব্যাপার আছে, ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ দেওয়া যায়, একটা ব্যাপার আছে। হতে পারে বললাম তো, হতে পারে শুধু তাই না, হতে পারে বলতে দাও। এতক্ষণ ধরে শুনেছি, এবার শোনো। এতক্ষণ ধরে চুপচাপ শুনেছি, এবার চুপচাপ শোনো। না, কিন্তু ওর সম্পর্কে জানতে হবে না। শোনো সম্বিতের লেখা উনি কি জানেন, উনি যে বললেন বিজেপি আর্জি করে ছিল কিছু ভোটের সময় দাঁড়াও, ভালো করেছে, মহান নোবেল দেওয়া উচিত, নোবেল দেওয়া উচিত বললাম, নোবেলটা দিয়ে দাও। শোনো 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 শোনো, উনি যে ডায়লগটা দিলেন বসে বসে, প্লিজ সম্বিত, উনি যে ডায়লগটা দিলেন বসে বসে, সম্বিতের এটা জানা নেই আর্জি করে আর্জি করে কি করেছে, আর্জি করে কি করেছে, আর্জি করে মামলা যেটা বিজেপি করেছে, ফিনান্সিয়াল স্ক্যামে সন্দীপ জেলে আছে, বিজেপি করেছে, আইনি লড়াইটা বিজেপি করছে। এদের মতো জোট সঙ্গীকে বাঁচায়নি, এদের মতো জোট সঙ্গীকে বাঁচায়নি বিজেপি। থামতে দাও, বলতে দাও, বলতে দাও, নাহলে খুব খারাপ হবে বলে। ইট উইল বি ড্যাম ব্যাড যদি এটা হয়, তাহলে চলবে। বলো তরুণ বাবু। না, সেকেন্ড হচ্ছে এই বলা না, ফেসবুক বাতিলাটা দেয়নি বিজেপি কি করেছে, বিজেপি কোর্টে ছিল, বিজেপি রাস্তায় ছিল, মামলা করেছে, যে অ্যারেস্ট হয়ে যায় বিজেপির করে, আমার করা মামলার জন্য ওনার মধ্যে বসে বাতিলাটা দিন। না, বসে না, সেকেন্ড দাঁড়াও বসাই, এতক্ষণ ধরে শুনেছি, এতক্ষণ ধরে শুনেছি, এতক্ষণ ধরে শুনেছি। তরুণ, ইটস নট এ ক্রাইম টু কল আমাদের চ্যানেলের তরফ থেকে নির্ধারিত অতিথি, সম্মিলিত অতিথি, ভাষা এবং শব্দ সম্পর্কে সচেতন থাকতে হবে। না, তুমি ব্যক্তি আক্রমণে যেতে পারো না। সম্বিত বলো না, ব্যক্তি আক্রমণ নয়। তরুণ প্লিজ, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, না তরুণ, না তুমি এটা করতে পারো না। না তরুণ, আমি আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করি, এখানে বসে সেই জায়গা আমি তোমায় দিতে পারি না তরুণ। না, সম্বিতের পেশাগত একটা জায়গা রয়েছে। সম্বিত বলো, তরুণ প্লিজ, তরুণ তরুণকে বলতে দিতে হবে, তুমি আক্রমণ করেছো, শুনতে হবে। তরুণ সহনীয়তা রাখো, তরুণ অনুরোধ করছি। সম্বিত বলো, তখন থেকে বলেনি। সম্বিত বলো, আসবো না, অপেক্ষা করতে হবে। তরুণ প্লিজ, না, সম্বিত বলো, তরুণ প্লিজ, সম্বিত বলো, তরুণ প্লিজ, সত্যি কথাই আমরা শোনাচ্ছি। তরুণ প্লিজ, তরুণ নিজেকে শান্ত করো, তরুণ নিজেকে শান্ত করো। সম্বিত বলো, তোমার স্ট্যান্ড দিয়ে, আরে সম্বিত করো স্ট্যান্ড। আরে তরুণ প্লিজ, তুমি ওকে বলতে দাও, তুমি তোমার স্ট্যান্ড দেখো, প্রত্যেকেই অতিথি, তুমিও সম্মানীয় অতিথি। সম্বিত বলো, আরে আটকানোর বিষয় নয় তরুণ। সম্বিত বলো, না ওকে বলতে দাও। সম্বিত বলো, আরে আসবো প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইম। আরে তরুণ প্লিজ, এরকম ভাবে বাধা দেওয়া কোনো মানেই হয় না তরুণ। সম্বিত বলো, আমি রাজনীতির লোক নই, আমি উত্তর দেব, তুমি থামো একটু। আসবো সম্বিত বলো, তুমি আরে তরুণ প্লিজ, এটা কি হচ্ছে তরুণ? আরে আসবো তোমার কাছে, উত্তরে অপেক্ষা করো। আরে সময় দেব তরুণ, এটা কোনো মানেই হয় না। সম্বিত বলো, তুমি উত্তর দিতে না, এরকম ভাবে চলতেই পারে না। সম্বিত, আমি তোমার কাছে আলাদা ভাবে আসছি, তরুণ আসবো। সম্বিত বলো। না, আমি এই ঝগড়া বা এই ধরনের কোনো বিতর্কের মধ্যে যেতেই চাই। উনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন না হয়তো, তাই জন্য বলছেন। আমি এখনো মাঠে ঘাটে ঘুরে কাজ করি। তরুণ প্লিজ, এবং এখনো মাঠে ঘাটে আমি আসবো তোমার কাছে। তরুণ প্লিজ, তরুণ প্লিজ বলতে দাও। তরুণ প্লিজ, সম্বিত বলো। না, ব্যক্তিগত উনি বলতে চান কিছু বলতেই পারেন। সম্বিত বলো, তরুণ আসবো প্লিজ, ধৈর্য ধরো। বলো সম্বিত বলো।
না না, আমি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আলোচনা, বিতর্ক এগুলোর মধ্যে যেতেই চাই। প্লিজ, আমার সময় সংক্ষিপ্ত। তরুণ প্লিজ, তরুণ বারবার অনুরোধ করছি, তরুণ বারবার, তুমি তোমার দলকে রিপ্রেজেন্ট করো। তরুণ 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 শান্ত, তরুণ শান্ত, তরুণ তরুণ শান্ত, তরুণ শান্ত, না তরুণ 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 তরুণ, আরে তরুণ তোমাকে বলার অপশন দিচ্ছি তো, তরুণ আরে দিচ্ছি তো, বেকার বেকার সময় নষ্ট। সম্বিত বলো, সম্বিত বলো, সম্বিত বলো, বলো বলো, সম্বিত বলো। ব্যক্তি আক্রমণে উঠে গিয়ে কথা একেবারে সাবজেক্টে প্লিজ। সম্বিত বলো। না না শিলাদিত্য, আমি এই ধরনের মানে ব্যক্তিগত আক্রমণ, কথাবার্তা এর মধ্যে আমি যেতেই চাই না। আমি এই ধরনের বিতর্কে বিশ্বাসই করি না। কাজেই ওনার জন্য যা বক্তব্য আছে অবশ্যই ওনার পক্ষ থেকে বক্তব্য বলতে পারেন। আমার যা বক্তব্য আমি রেখেছি, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ওনার হয়তো আইডিয়া নেই, তার জন্য উনি বলেছেন এই কথা, ঠিক আছে। কিন্তু ওনার যা বক্তব্য উনি রাখুন, কিন্তু ব্যক্তিগত ওনার বক্তব্যে আসো। সম্বিত প্লিজ সঙ্গে থাকো। স্নেহাশিস দা আসবো। তরুণ অবশ্যই সময় দাও, প্লিজ ওয়েট করো। স্নেহাশিস দা খুব সংক্ষেপে বিরোধীদের অবস্থান। বিষয়টা হচ্ছে যে বিরোধীরা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করবে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে যে ভোটের যে স্ট্রাকচার আছে, বিজেপি কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে তারা সংখ্যালঘু রয়েছে মানুষের জনসমর্থনের দিক থেকে। তো সেখানে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই সংবিধান রক্ষা করতে চায়, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে চায়। বিরোধীরা সেখানেই হচ্ছে জি 24 ঘন্টাকে অনেক অসংখ্য ধন্যবাদ। শিলাইতো তোমাকে তো বিশেষ করে ধন্যবাদ। ফার্স্টলি, ইফ ইট ইজ ইউর এডিটোরিয়াল পলিসি যে তুমি বিজেপি প্রতিনিধি যতবার বলবে, তুমি ততবার আটকাবে, দেন ইউ শুড নেভার ইনভাইট এনি বিজেপি রিপ্রেজেন্টেশন। তোমার দরকার নেই। তুমি বারবার তুমি যখন আটকাবে, প্রত্যেকটা ক্ষেত্রে বলার সুযোগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। তোমার ব্যক্তিগত ধারণা তোমার কাছে থাকবে, তুমি দলকে রিপ্রেজেন্ট করো, এটা মাথায় রাখবে। এবং অবশ্যই করে শিষ্টাচার থাকবে প্রত্যেকের, আমার এবং প্রত্যেকের। আমি একজন সাধারণ কর্মচারী, চ্যানেলকে রিপ্রেজেন্ট করি, তুমিও কিন্তু বিজেপির প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়। সুতরাং শালীনতা এবং প্রত্যেক অতিথির প্রতি সমান অতিথি আমাদেরকে বজায় রাখতে হবে, তুমি নিশ্চয়ই বজায় রাখবে, এই প্রত্যাশা থাকবে। তোমাকে কোথাও আটকানো হয়নি। আলোচনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র সেই বক্তব্যের জায়গায় প্রসঙ্গক্রমে কোথাও হয়তো একটুখানি আটকানো হয়েছিল, সেটাকে আটকানো হিসেবে ধরা যায় না, এটা তুমিও বোঝো। আশা করছি এরম ভুল ধারণা থেকে তুমিও বেরিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টায়।